ওকে, তো ক্লাসটা ফেসবুকে শেয়ার করে দেওয়া হয়েছে, তোমরা যারা ফেসবুকে করতে চাও ফেসবুকে গেলে পেয়ে যাবা। আর চলো আমরা এখন স্টার্ট করি আজকে ক্লাস। ওকে, তো ভাইয়া পুরো স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যায়? বলো আমাকে একটু বলো, স্ক্রিনটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? সবাই দেখতে পারো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার ঠিক আছে, তো আসো আমরা কানেক্টর যেগুলো পড়েছিলাম। দেখা যাচ্ছে। সাইলেন্ট সাইলেন্ট। ওকে, তো আমরা কানেক্টরস গুলো আরেক নজর দেখি যাতে তোমাদের আরো ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যায়। এগুলো আমি তোমাদেরকে মুখস্থ করে লিখতে বলেছিলাম, তো যারা যারা মুখস্থ করে লিখেছো তাদের জন্য লটস অফ লাভ। আর যারা এখনো মুখস্থ করে লেখো নাই, মাস্ট কাজটা করে ফেলবা। এই সবটা মুখস্থ করে পুরোপুরি লিখতে হবে। প্রথমে মুখস্থ করতে হবে, মুখস্থ করে তারপর পুরোটা এটা লিখে ফেলবা। তো আমরা একটু পড়ি আসো। অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে। অ্যাজ এ রেজাল্ট মানে কি? ফলে। সো বা দেয়ার ফর মানে তাই বা সুতরাং। তাই বা সুতরাং। অন দা কন্ট্রারি অন্যদিকে বা অপরদিকে। অন দা কন্ট্রি মানে কি? অন্যদিকে বা অপরদিকে। বাট মানে কিন্তু। দ্যাট মানে যে। দেন মানে তারপর বা তখন। ইনস্টেড মানে পরিবর্তে। দো অলদো মানে যদিও। ইনস্টেড মানে পরিবর্তে, দো অলদো মানে যদিও, অর মানে অথবা। সিমিলারলি মানে একইভাবে। অ্যাট দ্য সেম টাইম মানে একই সময়ে। ফার্স্টলি মানে প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, অ্যান্ড মানে এবং, স্পেশালি মানে বিশেষভাবে। আর এস এর আগে যদি ই দেই, স্পেশালি, এটার মানেও বিশেষভাবে, কিন্তু এটা হচ্ছে বড়দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সিনিয়রদেরকে বোঝাইলে তখন স্পেশালি ই দিয়ে স্টার্ট হয়। আর যদি বড়দেরকে না, তুমি বা তোমার সমবয়সী কেউ, তখন এস দিয়ে শুরু হবে। হ্যাঁ, স্পেশালি। হাউএভার মানে যাই হোক। হোয়েন বা ওয়াইল মানে যখন। বেসিকলি মানে মূলত বা প্রধানত। সিন্স অ্যাজ মানে যেহেতু বা কারণে। ইফ মানে যদি। সিন্স অ্যাজ মানে যেহেতু। সিন্স মানে যেহেতু। আর হেন্স মানে সেহেতু। HENCE হেন্স। হেন্স মানে কি? সেহেতু। ইফ মানে যদি, কোনো একটা শর্ত বোঝায়। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান বি সাকসেসফুল। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি জীবনে সফল হইতে পারবা। তারপরে দেখো, ইফ মানে যদি বা শর্ত বোঝাবে। হেন্স মানে সেহেতু বা অতঃপর। ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি আমরা, যে ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ। রেদার মানে বরং। ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দুইটা মানেই প্রকৃতপক্ষে। অ্যাকর্ডিংলি মানে তদনুসারে। তদনুসারে। ফাইনালি বা এট লাস্ট মানে পরিশেষে। ফাইনালি বা এট লাস্ট মানে পরিশেষে। ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে সত্ত্বেও। ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে কি? সত্ত্বেও। ইভেন মানে এমনকি। ইভেন মানে এমনকি। বিসাইডস বা মোরওভার মানে এছাড়াও। এছাড়াও। অলসো মানে ও বা আরো। দাস মানে এরূপে বা এভাবে। কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি মানে কি? ফলে। বিকজ মানে কারণ। বিকজ মানে কারণ। ওকে, তো আমরা প্র্যাকটিসে যাই। ইদার ডট অর, নিদার ডট নর, নট অনলি ডট বাট অলসো বোথ ডট অ্যান্ড, এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়াইছি। সো আমরা পড়ি নাই কোনটা কোনটা, এই বাজে তোমাদের বাদ আছে কোনটা কোনটা বলো। আহ মোটামুটি সবই তো মনে হয় পড়াইছি তোমাদেরকে। টাইম, সেট আপ ইউর প্রায়োরিটিজ, হ্যাভ ক্লিয়ার গোল। বলো কোনটা তোমরা পড়তে চাও, কোনটা পড়াই নেই বলো, আমি সেগুলোই পড়াই। বলো। ভাই এক্সারসাইজে 6 নাম্বারটা হয় নাই। 6 নাম্বারটা? জি ওকে, ভাইয়া, ওকে। 6, তাহলে বরিশাল বোর্ড 2016 বের করো যাদের কাছে বই আছে। এন্ড লেটস গেট স্টার্টেড। বরিশাল বোর্ড 2016। টাইম ইজ এ স্পেশাল রিসোর্স। সময় একটা স্পেশাল, একটা বিশেষ সম্পদ। সময় একটা বিশেষ, একটা স্পেশাল রিসোর্সেস দ্যাট ইউ ক্যান নট স্টোর অর সেভ ফর দ্য ফিউচার। সময় এমনই একটা সম্পদ, সময় এমনই একটা জিনিস যেটা দ্যাট ইউ ক্যানট স্টোর, যেটা তুমি স্টোর করতে পারো না, অর সেভ ফর ফিউচার, অথবা যেটা তুমি ভবিষ্যৎ ব্যবহারের জন্য সেভও করতে পারো না। সময় এমন একটা রিসোর্স
যেটা তুমি স্টোর করেও রাখতে পারবে না, সেভ করেও রাখতে পারবে না। ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি টু গেইন সাকসেস, ড্যাশ ইট ইজ ম্যানেজড প্রপারলি টু গেইন সাকসেস, তাই এটাকে তোমাকে প্রপারলি ব্যবহার করতে হবে সফলতা অর্জন করার জন্য। সময়কে, আচ্ছা আমরা ধরো এখন ঘুমাবো, তো আমি এখন 2 ঘন্টা ঘুমাবো, আমি সময়টারে এখানে এখন 9টা বাজায় রাখি ঘুম থেকে উঠে, তারপর আবার এখান থেকে সময় শুরু হবে 9টা 1 থেকে। এটা কি সম্ভব? আমরা কি পারবো এটা? না পারবো। ভাইয়া তাই তাই এখন সময় যেহেতু আমরা কেউ থামায় রাখতে পারি না, তাই সময়কে আমাদের প্রপারলি ম্যানেজ করতে হবে টু গেইন সাকসেস, সফলতা অর্জন করার জন্য। তাই সময়কে আমাকে প্রপারলি ম্যানেজ করে রাখতে হবে। সো কি, সো অথবা হেন্স মানে সেহেতু, সো মানে তাই ইট ইজ ম্যানেজ প্রপারলি, এটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে টু গেইন সাকসেস, অথবা হেন্স মানে সেহেতু, যেহেতু সময়কে আমরা কেউ ধরে রাখতে পারি না সেহেতু। The skill of managing time properly are called time management skills. এই যে টাইমকে আমরা প্রপারলি ম্যানেজ করার যে স্কিলটা, দক্ষতাটা, স্কিল মানে কি দক্ষতা, তো টাইম ম্যানেজ করার যে দক্ষতা এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল বলা হয়। ড্যাশ দিস স্কিলস আর নেসেসারি ফর জব হান্টিং এন্ড ক্যারিয়ার সাকসেস, তো এই যে যে স্কিলসটা এটা নেসেসারি গুরুত্বপূর্ণ ফর জব হান্টিং চাকরি খোঁজার জন্য এন্ড ক্যারিয়ার সাকসেস এবং ক্যারিয়ারের সফলতার জন্য। তো এখানে দেওয়া যায় অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, কি দেওয়া যায় এখানে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট দিস স্কিলস আর নেসেসারি। সো অ্যাকচুয়ালি দিস স্কিলস আর নেসেসারি, অ্যাকচুয়ালি এই স্কিলস গুলো নেসেসারি ফর জব হান্টিং চাকরি খোঁজার জন্য এন্ড ক্যারিয়ার সাকসেস এবং ক্যারিয়ারে সফলতার জন্য এগুলা জরুরি। সো অ্যাকচুয়ালিও দিতে পারো, এখানে ইনফ্যাক্টও দিতে পারো। ক্লিয়ার যে অ্যাকচুয়ালি দিস স্কিলস, কোন স্কিলস? টাইম ম্যানেজমেন্ট স্কিলস। ড্যাশ ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিলস। এখন দেখো একটা জিনিস বোঝো, এখানে বলতেছে কি যে জব হান্টিং এর জন্য এবং ক্যারিয়ারে সফলতার জন্য এই স্কিলটা জরুরি, এই স্কিলটা নেসেসারি প্রয়োজনীয়। তো ড্যাশ ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিল, তাই এই স্কিলটা ইমপ্রুভ করা গুরুত্বপূর্ণ কিনা, তোমার ক্যারিয়ারের জন্য প্রয়োজন, তোমার জবের জন্য প্রয়োজন, তো এটা গুরুত্বপূর্ণ না? এটা ইমপ্রুভ করা, এটা উন্নত করা দরকার কিনা? অবশ্যই দরকার। অবশ্যই যেটা তোমার জব হান্টিং এর জন্য লাগতেছে, যেটা তোমার ক্যারিয়ার সাকসেস এর জন্য লাগতেছে, যেটা ক্যারিয়ার সাকসেস জব হান্টিং এর জন্য নেসেসারি, তাই ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিল, তাই এই স্কিলটাকে ইমপ্রুভ করা দরকার। তো যেহেতু তোমার জবের জন্য ক্যারিয়ারের জন্য লাগতেছে, তাই এটা ইমপ্রুভ করা দরকার। তাই বা সুতরাং এটাকে ইংরেজিতে কি বলে? সো তো যেহেতু এটা জব হান্টিং ক্যারিয়ারের জন্য প্রয়োজন, সো তাই এটা ইমপ্রুভ করা দরকার, ইমপ্রুভ দিস স্কিলস, অথবা দেয়ারফর সুতরাং, যেহেতু এটা জব হান্টিং এবং ক্যারিয়ার সাকসেসের জন্য দরকার, সুতরাং দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ দিস স্কিলস, তাই এই স্কিল ইমপ্রুভ করা গুরুত্বপূর্ণ। ড্যাশ দেয়ার আর সেভারাল strategies that can be used to improve your time management skill. There are several strategies, তো অনেকগুলো স্ট্র্যাটেজিস আছে দ্যাট ক্যান বি ইউজড, যেগুলোকে ব্যবহার করা যেতে পারে টু ইমপ্রুভ ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল, তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে বাড়ানোর জন্য অনেক স্ট্র্যাটেজিস আছে, যে স্ট্র্যাটেজিস গুলা ব্যবহার করা যেতে পারে, যে স্ট্র্যাটেজিস গুলা ব্যবহার করা যেতে পারে। ওকে, তো এখানে কি দেওয়া যায়? তো হাউ এভার দিতে পারি আমরা, হাউ এভার যাই হোক, দেয়ার আর সেভারাল স্ট্র্যাটেজিস, যাই হোক কিছু স্ট্র্যাটেজিস আছে, কিছু স্ট্র্যাটেজিস আছে যেগুলা ব্যবহার করা যেতে পারে টু ইমপ্রুভ ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল, তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য যেগুলা ব্যবহার করা যেতে পারে। তো হাউএভার দেওয়া যায়, অথবা এইখানে আমরা, এইখানে যদি তুমি বিদাগে অ্যাকচুয়ালি দাও, এখানে ইনফ্যাক্ট দিতে পারো, ইনফ্যাক্ট দেয়ার আর সেভারাল স্ট্র্যাটেজিস, আসলে কিছু স্ট্র্যাটেজিস আছে, সো এটাও তুমি দিতে পারো। সো ইনফ্যাক্টও দিতে পারো, হাউএভারও দিতে পারো, দুইটাই এখানে কারেক্ট। ওকে, তো ইনফ্যাক্ট বা হাউএভার দেয়ার আর, যাই হোক সেভারাল স্ট্র্যাটেজিস আছে দ্যাট ক্যান বি ইউজড টু ইমপ্রুভ ইউর টাইম ম্যানেজমেন্ট স্কিল। ড্যাশ হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড, ড্যাশ হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড, মনের প্রথমটা, তো অনেকগুলো স্ট্র্যাটেজিস আছে টাইম ম্যানেজমেন্ট ইমপ্রুভ করার জন্য। প্রথমটা কি বলছে? হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড, মনের মধ্যে ক্লিয়ার গোল রাখা, যে আমি এক্সাক্ট জীবনে কি হইতে চাই, কি অর্জন করতে চাই, এটা তো হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড। এরপরটা সেট আপ ইউর প্রায়োরিটিস, তোমার প্রায়োরিটিস গুলো সেট করা, একটু বুঝো তোমার প্রায়োরিটিস মানে কি, গুরুত্বপূর্ণ কাজ কোনগুলা সেগুলোকে নির্দিষ্ট করা। ড্যাশ ব্লক আউট টাইম ফর হাই প্রায়োরিটি অ্যাক্টিভিটিস, এরপর তোমার ওই
হাই প্রায়োরিটি, তোমার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা সেটা আগে করা, সেটার জন্য ব্লক আউট টাইম, সময়কে আবদ্ধ করে রাখা, যে এই টাইমে আমি এই কাজটাই করব। অ্যান্ড প্রোটেক্ট দ্যাট টাইম ফ্রম ইন্টারাপশনস, এবং ওই টাইমটাকে রক্ষা করা, যে আমি ওই টাইমটা যেভাবেই হোক আমি ওই টাইমে ওই কাজটাই করব, ওই টাইমে আমি বাইরে বের হব না। সে যাই হোক, বন্ধুর জন্মদিন থাকুক, এটা থাকুক ওটা থাকুক, যা হোক, আমি ওই টাইমটাকে ইন্টারাপশনস এর বাইরে রাখবো। ইন্টারাপশনস মানে কি, মানে বাধা বিপত্তি আসবে, ডিস্ট্রাকশন বা বিচ্ছিন্ন হওয়ার থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখবা। আমি ফেসবুকে ঢুকবো না, ইনস্টাগ্রামে ঢুকবো না, মন দিয়ে পড়তেই থাকবো। তো এইটা, তো এখানে বলতেছিল যে ডি দাগে যে হাউএভার, যাই হোক, সেভারাল স্ট্র্যাটেজিজ আছে। ফার্স্টলি, প্রথমটা কি, যে ফার্স্টলি হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড, মনের মধ্যে তোমার গোলটাকে ক্লিয়ার করে রাখা। তো এখানে দিলাম আমরা ফার্স্টলি। এরপর একটা সেট আপ ইউর প্রায়োরিটি। সেকেন্ডলি কি দেওয়া যায়, সেকেন্ডলি দ্বিতীয়ত সেট আপ ইউর প্রায়োরিটিস, তোমার প্রায়োরিটিস গুলা, গুরুত্বপূর্ণ কাজ যেগুলা সেগুলাকে সেট আপ করে রাখা। এখন এর পরের কথাটাও প্রায়োরিটিস নিয়েই লিখছে। এরপর এই যে সেকেন্ড লাইনে বললো না যে সেট আপ ইউর প্রায়োরিটিস, তোমার প্রায়োরিটিস গুলা ঠিক করে রাখা। ড্যাশ ব্লক আউট টাইম ফর ইউর হাই প্রায়োরিটি অ্যাক্টিভিটিস, তোমার হাই প্রায়োরিটি অ্যাক্টিভিটিস এর জন্য টাইমকে ব্লক করে রাখতে হবে প্রথমে। অ্যান্ড প্রোটেক্ট দ্যাট টাইম ফ্রম ইন্টারাপশনস, এবং ওই টাইমটাকে প্রোটেক্ট করতে হবে ইন্টারাপশনস থেকে। তো এই যে এফ দাগ আর জি দাগ, এটা কি আলাদা পয়েন্ট নাকি ওই প্রায়োরিটি পয়েন্টটারে আর একটু বিস্তারিত লিখছে, কোনটা? একই, ঠিক আছে, যেহেতু একই, এখানে আমরা থার্ডলি দিতে পারবো না, এখানে আমরা থার্ডলি দিতে পারবো না, এখানে দিতে হবে দেন। কি দিতে হবে, দেন মানে তারপর। তো ফার্স্টলি প্রথমে তোমাকে মনের মধ্যে হ্যাভ ক্লিয়ার গোল ইন মাইন্ড, মনের মধ্যে ক্লিয়ার গোল রাখতে হবে। সেকেন্ডলি সেট আপ ইউর প্রায়োরিটিস, তোমার প্রায়োরিটিস সেট করে রাখতে হবে। দেন তারপরে ব্লক আউট টাইম ফর হাই প্রায়োরিটি অ্যাক্টিভিটিস ফার্স্ট অ্যান্ড প্রোটেক্ট দ্য টাইম ফ্রম ইন্টারাপশন, এরপরে তোমাকে টাইমকে ব্লক আউট করে রাখতে হবে যাতে ওই কাজ তুমি করোই, ওই কাজের সময় যাতে অন্য কোনো দিকে না যায়। ড্যাশ সেট এ ডেডলাইন টু দেম অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু স্টিক টু ইট। ড্যাশ সেট এ ডেডলাইন, এরপর তুমি একটা কাজ করতে পারো, তোমার একটা ডেডলাইন, যে এই টাইমের মধ্যে আজকে এই 5টা টপিক আমি শেষ করব। তো ড্যাশ সেটে ডেডলাইন, অথবা আমি আমার 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট আগামী, আজকে হচ্ছে 4 তারিখ, আগামী 15 তারিখের মধ্যে আমি রিভিশন দিব। তো আমার ডেডলাইন হচ্ছে 15ই মে, ডেডলাইন হচ্ছে 15ই মে। তো ড্যাশ সেটে ডেডলাইন, তো এখানে বিসাইডস কি দেওয়া যায়, এছাড়াও, দেখো টাইমকে ব্লক আউট করে রাখবা, ইন্টারাপশনস থেকে প্রোটেক্ট করবা, বিসাইডস এছাড়াও সেট এ ডেডলাইন, তুমি একটা ডেডলাইন সেট করতে পারো। সেখানে কি দেওয়া যায়, বিসাইডস মানে এছাড়াও, বা মোর ওভার দেওয়া যায়, বিসাইডস হচ্ছে মোর ওভার, দুইটা মানে এছাড়াও, সেট এ ডেডলাইন টু ডু দেম, সেগুলো করার জন্য একটা ডেডলাইন সেট করতে হবে। এন্ড ট্রাই ইউর বেস্ট, এবং তুমি তোমার বেস্ট চেষ্টা করবা টু স্টিক টু ইট, এই কাজে লেগে থাকার। স্টিক টু মানে লেগে থাকে, স্টিক টু মানে কি, লেগে থাকা। তো স্টিক টু ইট, তুমি লেগে থাকবা এটা করার জন্য। Dash your skills will help you avoid stress in completing any work successfully. Dash your skills will help you avoid stress in completing any work successfully. এইভাবে টাইম ম্যানেজমেন্টের স্কিলটা তোমাকে হেল্প করবে অ্যাভয়েড, মানে স্ট্রেস মানে মানসিক চিন্তাকে অ্যাভয়েড করার জন্য এবং কোনো কাজ সাকসেসফুলি সম্পন্ন করার জন্য। তো দাস মানে এভাবে, দাস ইওর স্কিলস, কোন স্কিলস, এখানে এভাবে তোমার স্কিলটা, কোন স্কিলটা, টাইম ম্যানেজমেন্ট স্কিলটা, কোনটা, টাইম ম্যানেজমেন্ট স্কিল will help you avoid stress in completing any work successfully. Dash reward yourself when the job is done. তারপর সব শেষে নিজেকে পুরস্কার দিবা যখন কাজটা করা হয়ে যাবে। সবার শেষে নিজেকে কি করবা, পুরস্কার দিবা যখন তোমার কাজটা করা হয়ে যাবে। যে তোমার বই রিভিশন দেওয়া হয়ে গেছে সাকসেসফুলি, দেখো খুব পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা তাদের টার্গেট ঠিক করলে সেটা ঠিকঠাক মতো ফিল আপ করতে পারে, অনেক কম মানুষই আছে। তো তুমি যদি পারো সেটা করতে, দেন নিজেকে একটা রিওয়ার্ড দিবা, ঠিক আছে, নিজেকে একটা রিওয়ার্ড দিবা। ওকে, তো এখানে অবশেষে, তো ফাইনালি বা অ্যাট লাস্ট রিওয়ার্ড ইয়োরসেলফ, নিজেকে পুরস্কৃত করো when the job is done, যখন তোমার কাজটা করা হয়ে গেল। এরপরে কোনটা বলো? আচ্ছা, তোমাদের কিছু কোয়েশ্চেন নেই, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করো, কার কি কি কোয়েশ্চেন আছে, এনি কোয়েশ্চেন, শুধু যে কানেক্টরস পড়াচ্ছি বলে কানেক্টরস তা না, যে কোনো প্রশ্ন করো, কার কি প্রশ্ন? হ্যালো বলো। ভাইয়া আমি তো বলছিলাম যে আমার আইডি থেকে ওই আইডিতে দিতে, কিন্তু বলছে যে না সম্ভব না স্যার।
ফারিয়া জেরিন, তুমি কল দিছিলা? আচ্ছা, তোমার আগের আইডিটা কি হয়েছে আপু, আমাকে একটু বলবা? ফারিয়া জেরিন, তোমার নাম তো খেয়াল ছিল না আমার আপু। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে ভাইয়া। বলো। ভাইয়া আচ্ছা, আমাদের শনিবারের যে মডিফায়ার ক্লাস হয়েছে ওইটা প্লে লিস্ট করা হয়নি। আর একটা প্রশ্ন হয়েছে যে প্রশ্ন একটা শনিবারের ক্লাসটা ইউটিউবে দেওয়া হয়নি? ফেসবুক না গ্রুপে ভাই, দেওয়া হয়নি? না ভাই, ও দেওয়া হয়নি ভাই। আচ্ছা ব্রাদার, আমি দিয়ে দিচ্ছি আজকে। ভাইয়া একটা প্রশ্ন আছে আমার ভাইয়া। attend বলো নাই। বলো বলো। ভাইয়া ভাইয়া আচ্ছা, আমরা বলি থাকি গিভমি টাকা। ভাই এটা কি 23 ব্যাচের? হ্যালো না, এটা 24-এর ভাইয়া। ভাইয়া, ভাইয়া প্রশ্নটা কি? আচ্ছা, ভাইয়া আমি এক একজনকে সময় দিই, হ্যাঁ, তোমরা একসাথে সবাই চিল্লাচ্ছ। ওকে, অভিচন্দ্রশীল, তুমি বলো আপু। এটা 24-এর ক্লাস আপি। অভিচন্দ্র বলো তুমি। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ শুনছি ভাই, বলো। ভাইয়া আচ্ছা, আমরা বলে থাকি গিভ মি ডলার্স, গিভ মি রুপিস, কিন্তু গিভ মি টাকাস হয় না কেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় Okay. প্রশ্নটা শুনবেন ভাইয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেমন শি ইজ এ বিউটি, এখানে বিউটি কি প্রপার নাউন নাকি কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? আর শি ইজ এ বিউটি, ওকে। আর কি, এই দুইটা তাই তো? ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা প্রশ্ন কি জানি। বলো। আচ্ছা ভাইয়া, দুইটা সলভ করে দেন, তারপর বলতেছি আমি। ওকে, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে গিভ মি ডলার্স, গিভ মি রুপিস, কিন্তু গিভ মি টাকাস কেন হয় না? কারণ ডলারকে কাউন্টেবল হিসেবে ধরা হয়, ঠিক আছে? ডলার ডলার্স হয়, রুপি থেকে রুপিস হয়, কিন্তু টাকাকে কাউন্টেবল করা হয় না, ঠিক আছে? তুমি যদি বলো $5 million, $5 million, $5 million, ওকে, এটা $5 million কি একটা দুইটা নাকি অনেক টাকা? অনেক টাকা, এটা প্লুরাল। প্লুরাল যা নয় বাড়বে, নাউনের সাথে এস বাই এস হয়, তো $5 million। কিন্তু সেম জিনিস যদি তুমি টাকায় বলো 5 million টাকাস, এটা হয় না। কারণ টাকা এভাবেই ক্রিয়েট করা, যে মানে গ্রামারটা এরকম। তো এই জন্য ডলারটা ওরা এস নেয়, রুপি এস নেয়, রিয়াল এস নেয়, তার দিরহাম এস নেয়, কিন্তু টাকা এস নেয় না। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই $5 million হয়, 5 million রুপিস হয়, কিন্তু 5 million টাকা হয় না। 5 crore, তুমি মিলিয়ন না দিয়ে যদি কোটিতে 5 লাখ টাকা, লাখ টাকাস না, লাখ টাকা, 5 লাখ টাকা। অথচ যদি ইয়া হয় 5 লাখ রুপিস। ইন্ডিয়াতে সেই জিনিসটা 5 লাখ রুপিস, কিন্তু বাংলাদেশে 5 লাখ টাকা। ক্লিয়ার? কারণ এটা এভাবেই ধরা হয়। ওকে, এরপরেরটা তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে কি এরপরেরটা জন্য কি করলা অভিজিৎ? ভালো একটা, ও শি ইজ এ বিউটি। তো এখানে দেখো, শি ইজ এ বিউটি। তো এখানে এই বিউটিটা নাউন, কিন্তু বিউটিটা কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো শি ইজ এ বিউটি মানে সে একটা সৌন্দর্য, মানে সে মানুষটাই একটা কেমন জানি সৌন্দর্য, এমন মনে হয় সে পুরাটাই একটা সৌন্দর্য। আমরা বলি না তুমি পুরাটাই সুন্দর। তো শি ইজ এ বিউটি মানে সে একটা সৌন্দর্য, শি হার সেলফ ইজ এ বিউটি, মানে সে নিজে একটা সৌন্দর্য। তো এখানে বিউটি দ্বারা কি বোঝায়, কোন নাউন এটা? তো প্রপার নাউন কাকে বলে? যেটা নির্দিষ্ট করে বোঝায়। যেমন বাংলাদেশ একটা দেশের নাম, চিটাগাং একটা শহরের নাম, পদ্মা সেতু, পদ্মা রিভার একটা নির্দিষ্ট নদীর নাম, ঢাকা আমাদের রাজধানীর নাম, এগুলা প্রপার নাউন, নির্দিষ্ট নাম। আমার নাম পাবেল, প্রপার নাউন। কিন্তু যখন আমি বলতেছি বিউটি সৌন্দর্য, এখন সে একটা সৌন্দর্য, কিন্তু এই যে সে একটা সৌন্দর্য, এখন তার সৌন্দর্য, সৌন্দর্য কি দেখা মানে ধরে দেখা যায়, বা এটা কি পরিমাপ করা যায়, বা এটা কি গোনা যায়, নাকি এটা উপলব্ধি করার বিষয়? কোনটা? না ভাই, এটা কি করে জানো? উপলব্ধি করার বিষয়। Feelings। আমরা চোখ দিয়ে এটা উপলব্ধি করতে পারি। যদি সৌন্দর্যকে আমরা প্রপার নাউন বলি, মানে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এমন ধরা ছোঁয়া যায়, তাহলে তো মাপা যাইতো যে আমি কতটুকু সুন্দর, তুমি কতটুকু সুন্দর, আরেকজন 5 কেজি, আরেকজন 3 কেজি, আরেকজন 2 কেজি, কিন্তু এটা কি যায়? যায় না। তো শি ইজ এ বিউটি, সে একটা সৌন্দর্য। বিউটিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন অনেস্টি, অনেস্টি মানে সততা। সততা কি দেখা, ধরা, ছোঁয়া যায়? যায় না। হ্যাপিনেস মানে সুখ, সুখ চোখে মুখে দেখা যায়। কিন্তু সুখ কি, সুখ তুমি যদি সুখী হও, তুমি যদি আনন্দে থাকো, তোমার চোখ মুখী বলে তুমি সুখে আছো, কিন্তু এটা কি ধরে গোনা যায় যে তুমি 5 কেজি সুখী আর আমি 2 কেজি? তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছো অভিজিৎ ও অভিচন্দ্রশীল, তুমি কি বুঝছো ভাইয়া? আর একটা প্রশ্ন আছে বলো। ভাই, আমরা বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি, বা ধরুন পাকিস্তান বলি, কিন্তু যখন আমরা আমেরিকা বলি তখন দ্য স্টেট অফ আমেরিকা কেন হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? ওকে, কারণ ওরা আমরা একটা দেশ। আমরা যখন বলি আমরা বাংলাদেশ, কিন্তু আমেরিকা 49টা রাজ্য নিয়ে গঠিত। তো ওরা যখন ওদের অফিসিয়াল নেমটা
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই কারণে স্টেটস কয়টা ওদের? 49টা, 49, 49টা। তো ওরা একত্রিতকে কি বলে? ইউনাইটেড। তো দি ইউনাইটেড, দি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়। দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে আমেরিকার 49টা স্টেটস নিয়ে যে দেশটা, সেই স্টেটটাকে বোঝানো হয়েছে। দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ক্লিয়ার? তো এই অর্থে। আবার ইন্ডিয়ার 29টা অঙ্গরাজ্য আছে, কিন্তু ইন্ডিয়া ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া লেখে না। ইন্ডিয়া শুরুতেই একদম সেই ভারতবর্ষ আমল থেকেই ইন্ডিয়াই লেখে, ওরা ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া লেখে না। বুঝছো? ভাই আমার একটা প্রশ্ন ছিল। বলো 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 ভাই আর একটা কথা ছিল। বলো। ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট এগুলা মনে থাকে না, ভালো কিভাবে করবো? আচ্ছা, তোমরা এক একজন করে করো, হ্যাঁ? কেউই করতেছো না আলটিমেটলি। প্রশ্ন বলো। হ্যালো, বলো কি কোশ্চেন? ভাইয়া আমি তো কানেক্টরের ক্লাসগুলো করতে পারিনি, ক্লাসগুলো সিরিয়াল ভাবে দিলে একটু ভালো হতো। আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি ভাইয়া কানেক্টরস এর ক্লাসগুলো। ওকে, আর কেউ? নেক্সট কোশ্চেন। ভাই আজকে ভোকাবুলারি পড়ান কিভাবে পড়তে হবে সেটা করার কথা ছিল। আচ্ছা ঠিক আছে। এইচএসসি 24 ব্যাচে কানেক্টরস এর ক্লাস সহ আগের ক্লাসগুলো সিরিয়াল করে দেওয়ার দরকার। এইচএসসি 24 ব্যাচ, ঠিক আছে আপু? পেয়ে যাবো এটা। ওকে, তো চলো আমরা এরপরে ক্লাসে আবার ফিরে যাই। আচ্ছা, আর হচ্ছে কানেক্টরস এর ক্লাস পেয়ে যাবো আপু সিরিয়ালে, আমি বলে দিচ্ছি। ওকে, বলো নেক্সট। আর কারো প্রশ্ন আছে? ভাইয়া ভোকাবুলারি পড়ার টেকনিকটা বলতে চাইছি। ভোকাবুলারি পড়ার টেকনিকটা? আচ্ছা, এটা দেখানো উচিত তোমাদের, দেখানো দরকারও, দেখাবো না, ঠিক আছে? ওকে, ভোকাবুলারি আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, এই দুটো পড়ার টেকনিকটা তোমাদের দেখাইতে হবে। আচ্ছা, এখন এরপরে কানেক্টরস কোনটা পড়বো বলো, ওটা দেখাবো আপু আমি। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। ভাইয়া আপনার বই নিয়ে যেটা করাইলেন ভাইয়া বলো। ভাইয়া ওই যে আগে যেটা করাইলেন জি নাম্বার ভাই থাকে আমার ওইটা। সমস্যাটা সমাধান হয় নাই। ভাই আপনার সমস্যা বই বলো। নিয়ে প্রশ্ন ছিল ভাইয়া। এবারের মডিফায়ার রিলেটিভ কনজাংশনের বিষয়টা বলো। কিসের? ভাইয়া একজন একজন করে ভাই নেন। আমার আইডির সমস্যাটা হয় ভাইয়া না ভাই। জির আগে যেটা প্রশ্নটা সলভ করাইলেন ওটা যদি আমরা খাটলি দিতাম তাহলে কি হতো? এই তোমরা সব মেজড আপ করে ফেলতেছো। হ্যান্ড রেজ করো, আবার হ্যান্ড রেজ করো। আচ্ছা, এরপরে পড়ানো হয় নাই তোমাদের কোনটা? অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দা ম্যান, এর তো পড়ানো হয়েছে। ট্রিজ আর এ ভাইটাল পার্ট, ম্যান ইজ এ সোশ্যাল বিং। এরপরে কোনটা পড়ানো হয় না? এই প্রশ্নের উত্তর আগে দাও আমারে তোমরা। আর এরপরে কোনটা পড়াবো বলো, কোনটা? 12 নাম্বারটা পড়ানো হয়নি, 12 নাম্বার। 12 ভাইয়া 12 নম্বরে আসো। 12 পড়ানো হয় নাই। দিনাজপুর বোর্ড 2017। It was the night before my math exam in the second semester. ওকে, এটা কি দেখা যায় ক্লিয়ারলি? 12 নম্বর কোশ্চেন বের করো সবাই। পাইছো? আবার কোশ্চেন নিব, এটা পরে আবার নিব তোমাদের কোশ্চেন, ঠিক আছে? ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাইয়া ভাইয়া। আগেরটার প্রশ্নটা একটা জির আগে যদি খাটলি দিতাম ওটা কি হতো? ভাইয়া আপনার বই নিয়ে প্রশ্ন ছিল ভাইয়া। এর আগে বই যেটা নিয়ে সলভ প্রশ্ন ছিল করাইলেন ভাইয়া। বলো ভাই, কি প্রশ্ন বলো। ভাইয়া দোস্ত, তোমরা পাগল বানাই ফেলতেছো ভাই। আচ্ছা, আমি এটা এটা আচ্ছা, যারা প্রশ্ন আসলে নাই তারা হ্যান্ডটা একটু ডাউন করো, আর যাদের আসলে প্রশ্ন আছে আমি যখন বলি তখন হ্যান্ড রেজ করো। এখন সবাই হাত নামাও, এখন সবাই হাত নামাও। আমি যখন বলবো তখন আবার হাত তুলবা। ওকে, এখন সবাই হাত নামাও। এরপরের বার আর যাদের প্রশ্ন একবার নিছি তারা আর না, ঠিক আছে? বাকিদের একটু সুযোগ দাও ভাইয়া পুরা। ইট ওয়াজ দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম। আমি তোমাদের সব প্রশ্ন নিব, আই সোয়ার। ওকে, ইট ওয়াজ দ্য নাইট বিফোর মাই ম্যাথ এক্সাম। এটা ছিল আমার গণিত পরীক্ষার বা ম্যাথ পরীক্ষার আগের রাত, ইন দ্য সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার। তো আমার দ্বিতীয় সেমিস্টারে ম্যাথ পরীক্ষার আগের রাত ছিল এটা। আই কুডেন্ট ডু বেটার ইন দ্য ম্যাথ এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার। প্রথম সেমিস্টারের ম্যাথ পরীক্ষায় আমি ভালো করতে পারি নাই, আমার মনে একটু দুঃখ আছে। দেখো, এটা আমার, ধরো কালকে আমার ম্যাথ পরীক্ষা, তো আজকে ম্যাথ পরীক্ষার আগের রাত, তো আমার মনে পড়তেছে, এবং এটা সেকেন্ড সেমিস্টার চলে। আমার মনে করো আমার অ্যাকচুয়ালি ফিফথ সেমিস্টার চলে। তো আমি বলতেছি যে আমার গত ফার্স্ট সেমিস্টারের ম্যাথ পরীক্ষা এমনি খারাপ গেছে, আর আগামীকাল সেকেন্ড সেমিস্টারের ম্যাথ পরীক্ষা। ড্যাশ আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। তাই আমি সত্যি সিরিয়াস ছিলাম পরীক্ষাটা নিয়ে, কারণ আমার প্রথম সেমিস্টারের ম্যাথ পরীক্ষা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। তাহলে কি দিব আমরা এখানে? কি দিব? তাই বা সুতরাং?
আমার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ম্যাথ এমনি খারাপ হয়েছে, তাই আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, বা দেয়ারফর বা হেন্স, সেহেতু, যেহেতু আমার ফার্স্ট সেমিস্টারের ম্যাথ এমনি খারাপ হয়েছে, সো আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, তাই আমি সত্যি সিরিয়াস ছিলাম এই এক্সামটা নিয়ে, আমি সত্যি সিরিয়াস ছিলাম এই পরীক্ষাটা নিয়ে। ড্যাশ এরপরে বলতেছে যে, খেয়াল করো, ড্যাশ আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমি যথেষ্ট কেয়ারফুল ছিলাম নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, যাতে আমার এক মুহূর্ত সময় নষ্ট না হয়, যাতে আমার এক মুহূর্ত সময়ও নষ্ট না হয়। তো এখানে ইভেন দেওয়া যায়, ইভেন এমন কি, আই ওয়াজ কেয়ারফুল এনাফ আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম, অথবা ইনফ্যাক্ট আসলে আই ওয়াজ কেয়ারফুল এনাফ আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, অ্যাকচুয়ালি আমি যথেষ্ট সিরিয়াস ছিলাম যাতে আমার এক মুহূর্ত সময় নষ্ট না, অথবা ইভেন এমন কি, আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, বাট কিন্তু দ্য নাইট ডিডন্ট পাস স্মুথলি এট অল, কিন্তু এই রাতটা আমার স্মুথলি যায় নাই। আমার ফার্স্ট সেমিস্টারের ম্যাথ এমনি খারাপ হয়েছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার আগের রাত্রে আমি সিরিয়াস ছিলাম, কিন্তু আমার রাতটা কি ভালো গেছে না ডিডন্ট পাস স্মুথলি, ভালো যায় নাই। ওকে, ভালো যায় নাই, কি কারণে ভালো যায় নাই? ড্যাশ ইট ওয়াজ ফুল অফ মেশআপস, বরং এটা ছিল অঘটনে পরিপূর্ণ, বরং মানে ভালো তো যায় নাই, বরং ইট ওয়াজ ফুল অফ মিশআপস, তো বরং ইংলিশ কি, রাদার, কি রাদার ইট ওয়াজ ফুল অফ মিশআপস, মিশআপস মানে দুর্ঘটনা বা অঘটন, তো এটা ছিল অঘটনে পরিপূর্ণ, দুর্ঘটনায় পরিপূর্ণ, তো রাদার ইট ওয়াজ ফুল অফ মিশআপস, এটা ছিল দুর্ঘটনায় পরিপূর্ণ। ড্যাশ দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, বরং এটা ছিল দুর্ঘটনায় পরিপূর্ণ, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ কি দেওয়া যায়, ফর কি কি দুর্ঘটনা ঘটছিল, আমরা এরকম ফর এক্সাম্পল, দেখো ফর এক্সাম্পল দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, কি হয়, ইলেকট্রিসিটি চলে যায়, ইলেকট্রিসিটি চলে গেল। আই ওয়েটেড ফর ইট অ্যাবাউট অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। হাউএভার, যাই হোক, দেয়ার ওয়াজ নো সাইন অফ ইটস কামিং, কিন্তু এটা আসার কোনো লক্ষণ ছিল না, কারেন্ট চলে গেল এবং এটা আসার কোনো লক্ষণ নাই। ড্যাশ আই লাইটেড এ ক্যান্ডেল অ্যান্ড বিগান টু স্টাডি, তারপর আমি একটা লাইটেড এ ক্যান্ডেল, ক্যান্ডেল মানে মোমবাতি, তারপর আমি একটা মোমবাতি জ্বালাই, তো এখানে দেন দেওয়া যায়, কি দেওয়া যায়, দেন আই লাইটেড এ ক্যান্ডেল, দেন আই লাইটেড এ ক্যান্ডেল, আমি একটা ক্যান্ডেল জ্বালাই, অ্যান্ড বিগান টু স্টাডি এগেইন, এবং আবার স্টাডি করা শুরু করি। দ্য ফ্লিকারিং লাইট অফ দ্য ক্যান্ডেল, ক্যান্ডেলের যে ফ্লিকারিং লাইট, টিপ টিপ করা আলো, was creating problems for me, এটা আমার জন্য প্রবলেম করতেছিল। soon শীঘ্রই I began to feel a bad headache, তারপর আমার মাথা ব্যথা শুরু হয়, পরীক্ষার আগের দিন রাত্রেই সবাই। আর তারপর আমার ওই যে ফ্লিকারিং লাইট, ফ্লিকারিং মানে টিপ টিপ আলোতে আমার প্রবলেম হচ্ছিল। I began to feel a bad headache, আমার মাথা ব্যথা ফিল করতে শুরু করে, ফিল মানে অনুভব হয়, ব্যাড হেডেক খারাপ ভাবে মাথা ব্যথা শুরু হয়। I really wanted to get rid of it, আমি সত্যি এটা থেকে মুক্তি পাইতে চাচ্ছিলাম, মানে এই যে ইসের আলো, ফ্লিকারিং লাইট, টিপ টিপ আলো, মোমবাতি, এটা থেকে মুক্তি চাচ্ছিলাম। ড্যাশ আই লেফট মাই রুম, সো তাই আই লেফট মাই রুম, তাই আমি আমার রুম ত্যাগ করি, অ্যান্ড স্টাডি ইন দ্য ব্যালকনি, এবং ব্যালকনিতে স্টাডি করা শুরু করি, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। তো এখানে কি দিলাম আমরা, সো তাই আই লেফট মাই রিডিং রুম, আমি আমার রিডিং রুম ত্যাগ করি, অ্যান্ড স্টাডি ইন দ্য ব্যালকনি ফর সাম টাইম, এবং কিছু সময়ের জন্য আমি ব্যালকনিতে স্টাডি করি। আই বিগান টু ফিল বেটার, এরপরে আমার একটু ভালো লাগা শুরু হয়, আই বিগান টু ফিল বেটার, এরপর আমার ভালো লাগতে শুরু করে। বাট কিন্তু কুডেন্ট স্টে দেয়ার ফর লং, কিন্তু দীর্ঘ সময় সেখানে থাকতে পারি নাই। বাট কুডেন্ট স্টে দেয়ার ফর লং, ব্যালকনিতে তুমি দীর্ঘ সময় থাকতে পারবা না। ড্যাশ আই লেফট দ্য প্লেস, এরপর আমি ওই স্থানটা ত্যাগ করি। তো আফটার দ্যাট, কি আফটার দ্যাট, তারপরে, বা এখানেও দেন দেওয়া যায়, দেন মানে আমার আর ভালো লাগতে, মানে একটু ভালো লাগে যখন আমি ক্যান্ডেলের থেকে ব্যালকনিতে যাই, কিন্তু ওইখানে তো দীর্ঘ সময় থাকা যায় না। তো আফটার দ্যাট, তারপরে বা দেন, তখন আই লেফট দ্য প্লেস, তখন আমি আবার ব্যালকনি থেকে চলে যাই। তো এখানে আমরা আফটার দ্যাট দিতে পারি। ড্যাশ আই ওয়েন্ট টু মাই রিডিং রুম এগেইন, এখানে যদি আমরা আফটার দ্যাট দিই তাহলে এই দাগে দেন দেওয়া যায়, আর এইখানে যদি দেন দাও তাহলে এইখানে আফটার দ্যাট দিবা। তো আফটার দ্যাট বা দেন আই ওয়েন্ট টু মাই রিডিং রুম এগেইন, আফটার দ্যাট, দেখো এখানে একটু খেয়াল করো,
মোমবাতির আলোতে আমার প্রবলেম হচ্ছে, সো আই লেফট মাই রিডিং রুম, তাই আমি রিডিং রুম থেকে বের হয়ে স্টাডি ইন দ্য ব্যালকনি ফর সাম টাইম, কিছু সময় ব্যালকনিতে পড়ি। আই বিগান টু ফিল বেটার, এরপর আমার ভালো লাগতে শুরু করে, বাট কুডেন্ট স্টে দেয়ার ফর লং, কিন্তু আমি ব্যালকনিতে দীর্ঘ সময় থাকতে পারিনি। আফটার দ্যাট আই লেফট দ্য প্লেস, বা এখানে সো দেয়া যায়, জি দাগে, সো আই লেফট দ্য প্লেস। সো এখন এফ দাগে সো, জি দাগে সো, খুবই স্বাভাবিক, অর্থের সাথে মিল হইলে হইতেই পারে, কোনো ব্যাপার না। সো দেয়া যায় আফটার দ্যাট আই লেফট দ্য প্লেস, তাই আমি জায়গাটা ত্যাগ করলাম, বা তারপর আমি জায়গাটা ত্যাগ করলাম। বা হেন্সও দেয়া যায় এখানে, সেহেতু, যেহেতু দীর্ঘ সময় ব্যালকনিতে থাকা যায় না, সেহেতু আই লেফট দ্য প্লেস, আমি স্থানটা ত্যাগ করলাম। ড্যাশ আই ওয়েন্ট টু মাই রিডিং রুম, দেন, তারপর কি, দেন আই ওয়েন্ট টু মাই রিডিং রুম, এরপর আমি আমার রিডিং রুমে চলে গেলাম। ড্যাশ টু অ্যাড মাই গ্লাডনেস দ্য ইলেকট্রিসিটি কেম, এরপর আমার আনন্দ বেড়ে গেল যখন ইলেকট্রিসিটি আসে, মানে ইলেকট্রিসিটি এসে আমার আনন্দটা আরো বাড়ায় দেয়। তো এখন এটাকে কি বলা যায়, কি বলা যায়, লাকিলি, কি দেওয়া যায়, লাকিলি বা ফরচুনেটলি, বা ফরচুনেটলি, সৌভাগ্যবশত। টু অ্যাড টু মাই গ্লাডনেস দ্য ইলেকট্রিসিটি কেম, আমার আনন্দ কিছুটা বাড়াতে ইলেকট্রিসিটি চলে আসে। আই কুড ফিনিশ মাই স্টাডি উইদিন 2 আওয়ার্স, এরপর 2 ঘন্টার মধ্যে আমি আমার পড়াশোনা শেষ করি। 2 ঘন্টার মধ্যে আমি আমার পড়াশোনা শেষ করি, যখন কারেন্ট আসে তারপর আমি আরো 2 ঘন্টা পড়ি, এরপর আমার পড়া শেষ হয়। ড্যাশ আই ওয়েন্ট টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড, অবশেষে আমি বিছানায় যাই একটা হ্যাপি মাইন্ডে। অবশেষে, তো ফাইনালি মানে পড়াশোনা পড়া, কারেন্ট আসার পর শেষ করে 2 ঘন্টা পরে, তারপর ফাইনালি বা অ্যাট লাস্ট, ফাইনালি বা অ্যাট লাস্ট আই ওয়েন্ট টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড, ফাইনালি বা অ্যাট লাস্ট আই ওয়েন্ট টু বেড উইথ এ হ্যাপি মাইন্ড। কি বোঝা গেছে না যায় নাই? ইয়েস ভাইয়া। জি ভাই, একটা কথা Clear বলেন। ভাই। এবার হ্যান্ড রেজ করো, কার কার প্রশ্ন ছিল, হ্যান্ড রেজ করো। বলো ভাইয়া আমার ওই বইয়ের ব্যাপারে কথা ছিল আপনার। বলো, সিয়াম হাসান শুভ, বলো। ভাইয়া আপনার ওই 3টা বই নিলে কি বাইরে থেকে আর অন্য কোনো বই পড়তে হবে? না না না, এই 3টার বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না, নাথিং। তোমার টিউশনও পড়া লাগবে না, মানে তোমার প্রাইভেটও পড়া লাগবে না কোনো কারো টিচারের কাছে ইংলিশ নিয়ে। ফার্স্ট পেপার বইটা এত গোছানো, কোনো টপিক তোমার মানে পানির মতো মনে হবে সব তোমার কাছে ডিরেক্ট। সেকেন্ড পেপার টপ 10, বাংলা অনুবাদ সহ একদম A to Z। ওকে ভাইয়া, থ্যাঙ্কস। ওয়েলকাম ভাইয়া। ওকে, তারপরে কার প্রশ্ন আছে? ভাইয়া আমার একটি প্রশ্ন ছিল। বলো আব্দুর রহমান, বলো ভাইয়া। মানে আমি তো আগে মাদ্রাসায় পড়ছি, এই কারণে আর কি কলেজের মানে পরীক্ষার ক্যাটাগরি সম্পর্কে আমার ওরকম ধারণা নেই আর কি। বোর্ড কোশ্চেন গুলো মানে পড়লে কি প্রশ্ন কমন পাবো আর কি? ডেফিনেটলি, ডেফিনেটলি তুমি 16, 17, 18 এই 3 বছরের কোয়েশ্চেন পড়ো, সব কমন পড়বে। 16, 17 এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 16, 17 থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন রিপিট হয়, ঠিক আছে? আর তারপরে তো 20, 21 সালে তো পরীক্ষা হয় নাই, 22 সালে পরীক্ষা হয়েছে, ইংলিশ ছিল না ওইভাবে, অল্প ছিল, ঠিক আছে? শর্ট সিলেবাস, তার শর্ট সিলেবাসটা আবার শর্ট করে তারপরে। তবে ভাইয়া তোমাকে আমি বলি সিক্রেটটা, সেটা হচ্ছে 16, 17 আর 18 এই 3টা বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সব কমন পাবা A to Z, লিখে দিলাম আমি। ও না, শুধু সবাইকে বললাম। ওকে ভাইয়া। এরপরে তুলি সরকার, বলো প্রশ্ন। হ্যালো হ্যালো। ভাইয়া আমাদের তো 5 দিন ক্লাস টাইম বাড়ান। হ্যাঁ, তোমাদের ক্লাস টাইমটা একটু বাড়ানোর দরকার, এই ব্যাপারে আসো একটু কথা বলি। তোমাদের ক্লাসটা আর কি বারে করা যায় বলো? রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্রবারে করবা? সোমবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি আচ্ছা, তাইলে রবি, মঙ্গল, বৃহস্পতি এর সাথে এক কাজ করো, রবি, মঙ্গল, বৃহস্পতি, সোমবার, বুধবার শনি, রবি না, শনিবারে 8টায় একটা ক্লাস করো তোমরা, শনিবার 8টায় রাত, পারবা? ওকে ভাই। ওকে, আমি তোমাদের কোর্স প্ল্যানটা মানে রবি, মঙ্গল, বৃহস্পতির সাথে ওইটা অ্যাড করে আমি তোমাদের কোর্স প্ল্যানটা আপডেট করে দেবো, ঠিক আছে? কারণ তোমাদের আসলে ফুল সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাস এখনো দেয় নাই, শোনা যাচ্ছে যে দিবে। তোমাদের কি মনে হয় এবার কি তোমরা পাবা? কি শোনো, কলেজ ইনশাআল্লাহ পাবো। শুক্রবারে দিলে ভালো হয়। দেখি শুক্র শনি ক্লাস আরো 2টা বাড়াবো, তোমাদের ক্লাস বাড়ানোর দরকার। ওকে, এরপরে বলো, এরপরে কোনটা প্র্যাকটিস করতে বাকি আছে? এরপর কোনটা বলো? নাম্বারটা ভাইয়া 14। ভাই আমার একটা প্রশ্ন আছে। ভাইয়া বলো কি প্রশ্ন? ভাই আমার আইডি বিষয়ে ওইটা একটু ভাই সমাধান করে বল ভাইয়া।
ভাইয়া first আচ্ছা বলো কি প্রশ্ন ভাইয়া তোমার? ভাইয়া রিলেটিভ কনজাংশন নিয়ে কিছু বলেন। এটা বলতেছি না। রিলেটিভ কনজাংশন, জি ভাইয়া, যেমন দ্যাট এগুলো ভাই। রিলেটিভ প্রোনাউন বলে এটাকে, বুঝছো? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, এই কয়টা। ও ভাইয়া, মানে ডব্লিউএস কোয়েশ্চন যেগুলো। হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ড যেগুলা, যেমন ধরো হু ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় হু, বস্তুর ক্ষেত্রে হুইচ, সময়ের ক্ষেত্রে হোয়েন, স্থানের ক্ষেত্রে প্লেস, মানে স্থানের ক্ষেত্রে প্লেস না, মানে স্থানের ক্ষেত্রে বা প্লেসের ক্ষেত্রে হোয়ার ব্যবহৃত হয়। ব্যক্তির ক্ষেত্রে হু, সময়ের ক্ষেত্রে হোয়েন, বস্তুর ক্ষেত্রে হুইচ, কোন স্থানের ক্ষেত্রে হোয়ার, এইগুলাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এইটাই ওই জায়গাটা হোয়ার, যেখানে আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। ক্লিয়ার? 1971 ইজ দ্য ইয়ার, 1971 ওই সালটা। হোয়েন, যখন। উই ফট ফর দ্য কান্ট্রি, যখন আমরা দেশের জন্য যুদ্ধ করেছিলাম। তো এরকম ভাইয়া, দিস ইজ দ্য পার্সন বা দিস ইজ মাই ফাদার হু ইজ এ ডক্টর, এই যে হচ্ছে আমার বাবা যিনি একজন ডাক্তার। হু, দিস ইজ মাই ফাদার হু ইজ এ ডক্টর। ওকে, এইভাবে রিলেটিভ প্রোনাউন গুলা কাজ করে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট। তো এই ডব্লিউএস ওয়ার্ড যেগুলা, এইগুলাই রিলেটিভ প্রোনাউন, কিন্তু দ্যাটটা ডব্লিউএস ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। দ্যাট শব্দটা ডব্লিউএস ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? দ্যাট এর মধ্যে ডব্লিউএস ওয়ার্ড কোনগুলা? যেসব ওয়ার্ডের মধ্যে ডব্লিউএস আছে, যেমন হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ, প্রত্যেকটার মধ্যে ডব্লিউএস ওয়ার্ড আছে, কিন্তু দ্যাট এর মধ্যে ডব্লিউএস ওয়ার্ড নাই, কিন্তু তারপরও দ্যাট রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এই আর কি বিষয়টা। রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল একটা কেমন জায়গা? কালচারাল অ্যাক্টিভিটিজের একটা জায়গা। কেমন জায়গা? সাংস্কৃতিক কার্যক্রমের একটা জায়গা হচ্ছে রংপুর টাউন হল। ড্যাশ ইন 1971 ইট বিকেম এ টর্চার সেল ইউজড বাই দ্য পাকিস্তানি আর্মি। কিন্তু 1971 সালে এটা হয়ে গেছিল একটা টর্চার সেল, মানুষকে নির্যাতনের আস্তানা, ইউজড বাই দ্য পাকিস্তানি আর্মি, এবং ব্যবহার করতো কারা? পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী। তো রংপুর টাউন হল ইজ এ প্লেস অফ কালচারাল অ্যাক্টিভিটিস। রংপুর টাউন হল কালচারাল অ্যাক্টিভিটিস এর একটা জায়গা। কিন্তু ইন 1971 সালে ইট বিকেম এ টর্চার সেল, এটা হয়ে গেছিল একটা টর্চার সেল ইউজড বাই দ্য পাকিস্তানি আর্মি, যেটা ব্যবহার করতো কারা? পাকিস্তানি সেনাবাহিনী। ড্যাশ দ্য আর্মি ব্রট হিয়ার ইনোসেন্ট বেঙ্গলিস। আফটার দ্যাট দে স্টার্টেড টু ব্রিং বেঙ্গলি উইমেন হিয়ার। প্রথমে তারা বাঙালি ইনোসেন্ট বাঙালিদের, নিষ্পাপ বাঙালিদেরকে এখানে আনতো। অ্যাট ফার্স্ট, প্রথমে মানে ফার্স্টলি বা অ্যাট ফার্স্টে তারা এখানে বাঙালি ইনোসেন্ট বাঙালিদের, মানে নিষ্পাপ নির্দোষ বাঙালিদের এখানে আনতো। আফটার দ্যাট, তারপরে দে স্টার্টেড টু ব্রিং বেঙ্গলি উইমেন হিয়ার, তারপর তারা বাংলাদেশি উইমেনদেরকে এখানে আনতো। তারপর তারা বাংলাদেশি নারীদেরকে, প্রথমে বেঙ্গলিদের আনতো নিষ্পাপদের, তারপরে বাঙালি উইমেনদের আনতো। অ্যামং দেম মনসুরা বেগম ওয়াজ ওয়ান অফ দ্য ওয়াইফ অফ এ ফ্রিডম ফাইটার। তো যেসব বেঙ্গলি উইমেনদেরকে এখানে আনতো অ্যামং দেম, তাদের মধ্যে মনসুরা বেগম ওয়াজ ওয়ান অফ দ্য ওয়াইফ অফ এ ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে কি? মুক্তিযোদ্ধা। তো একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন মনসুরা বেগম। যেসব মহিলাদেরকে এখানে নেওয়া হতো তাদের মধ্যে একজন কে ছিলেন? আমাদের একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ। কি নাম ছিল? মনসুরা বেগম। ড্যাশ শি ওয়াজ ইয়াং এন্ড বিউটিফুল, শি ড্র দ্য অ্যাটেনশন অফ এ লোকাল কোলাবোরেটর্স। তো যেহেতু শি ওয়াজ ইয়াং এন্ড বিউটিফুল, যেহেতু সে তরুণী এবং বিউটিফুল, সুন্দর ছিল, শি ড্র দ্য অ্যাটেনশন, সে মনোযোগ আকর্ষণ করে বা মনোযোগ করে অফ লোকাল কোলাবোরেটর্স, স্থানীয় কোলাবোরেটর, স্থানীয় সমর্থকদের। মানে স্থানীয় সমর্থক বলতে স্থানীয় যারা বাঙালি, যারা পাকিস্তানি আর্মিদেরকে হেল্প করতো। তোমাদেরকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় কয় মাস? কয় মাস লাগছে দেশ স্বাধীন হইতে? 9 মাস। 9 মাস। কিন্তু তোমরা কি জানো, এই যে 9 মাস লাগছে দেশ স্বাধীন হইতে, কখনোই 9 মাস লাগতো না। দেশ 4 থেকে 5 মাসে স্বাধীন হয়ে যেত যদি বাঙালিরা বিশ্বাসঘাতকতা না করে পাকিস্তানিদেরকে, বিশেষ করে মোল্লারা, মানে মোল্লারা বলতে ওই সময় পাকিস্তানিদেরকে, যারা চাইতো যে পাকিস্তানি বাংলাদেশ শাসন করুক, বিশেষ করে মোল্লারা, মৌলবাদীরা, জামাত ইসলাম সব বিভিন্ন, আমি জানি না কারা কারা কি করছে, বাট দেশের মানুষ
যদি ওই সময় পাকিস্তানিদেরকে যারা হেল্প করছে, তোমরা স্বাধীনতা নিয়ে মুভিগুলা দেখলে বুঝবা, ক্লিয়ার হয়ে যাবা। তো তারা যদি এই পাকিস্তানি আর্মিরা কি বাংলাদেশের রাস্তা ঘাট পথ টাউন বন্দর শহর এগুলা চিনতো? তোমার এলাকার রাস্তা তোমার এলাকার পথঘাট কি তুমি চেনো নাকি পাকিস্তানি আর্মি চেনে? কারা চেনে? তুমি চেনো। তোমার দেশ তুমি চেনো। বাঙালিরা যদি হেল্প না করতো তাহলে 9 মাস লাগতো না আমাদের দেশ স্বাধীন হতে, আর অনেক মানুষ বেঁচে যেত। ক্লিয়ার? এই আর কি। তো এই মানসুরা বেগম যেহেতু she was young and beautiful, she drew the attention of a local collaborators, তো সেই লোকাল কোলাবোরেটরদের নজরে আসে, স্থানীয়ভাবে যারা পাকিস্তানি আর্মিদেরকে হেল্প করতো, সহায়তা করতো মানুষ মারতে, তাদের নজরে আসে। তো যেহেতু সে ইয়াং এবং বিউটিফুল ছিল, তো সিন্স কি দিব আমরা? সিন্স অথবা অ্যাজ, অথবা আরো অ্যান্সার আছে কি দো, কি দো she was young and beautiful, she draws since she was young and beautiful বা as। তো since as দো তিনটাই ব্যবহার করা যায় এখানে। দো মানে যদিও, সরি যদিও না, এখানে যদিওটা ভুল হয়, সরি সরি সরি, দো she was এটা না, since বা as she was young and beautiful, যেহেতু since মানেও যেহেতু as মানেও যেহেতু, she was young and beautiful। দো মানে যদিও হয়, যদিও না, এখানে মাই মিস্টেক। তো since she was young and beautiful, she drew the attention of local collaborators. They informed the Pakistani army. So তাই তারা পাকিস্তানি আর্মিকে ইনফর্ম করে। কারা পাকিস্তানি আর্মিকে ইনফর্ম করলো বলো? লোকাল কোলাবোরেটর। লোকাল লোকাল কম আসে। সো সাউন্ড কম আসে ভাইয়া, সাউন্ড কম। আমার অডিও কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? অডিও কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বোঝা যাচ্ছে। ক্লিয়ার। ওকে, শুক্রিয়া। ওকে, তো দেখো, সো তাই দেখো, যেহেতু দেখলো যে মানসুরা বেগম একজন সুন্দরী মহিলা, সো তাই দে ইনফর্ম দ্য পাকিস্তানি আর্মি, তাই তারা পাকিস্তানি আর্মিকে ইনফর্ম করে। ড্যাশ দ্য পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মানসুরা, তারপর পাকিস্তানি সেনাবাহিনী মানসুরাকে অ্যাবডাক্টেড মানে অপহরণ করে নিয়ে যায়, অপহরণ করা। তো তারা কি করলো? সো তাই দে ইনফর্ম দ্য পাকিস্তানি আর্মি, তাই তারা পাকিস্তানি আর্মিকে ইনফর্ম করলো আফটার দ্যাট, তারপরে, অথবা লেটার, পরে গিয়া, লেটার বা আফটার দ্যাট, তারপরে দা পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মানসুরা, তারপর পাকিস্তানি আর্মি অপহরণ করে মানসুরাকে, পাকিস্তানি আর্মি মানসুরাকে অপহরণ করে। অন দ্য ডে অফ অকারেন্স, এই ঘটনার দিনে পাকিস্তানি সোলজার সারেন্ডার হার হাউস, সারাউন্ডেড হার হাউস। অন দ্য ডে অফ অকারেন্স, অকারেন্স মানে ঘটনা, তো এই ঘটনার দিনে পাকিস্তানি সোলজার্সরা, পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা সারাউন্ডেড হার হাউস, সারাউন্ডেড মানে ঘিরে ফেলা, বেষ্টন করা, সারাউন্ডেড হার হাউস তার ঘরকে বেষ্টন করে ফেলে। ড্যাশ দে সার্চড হার হাজবেন্ড হু জয়েন্ট দ্য মুক্তি বাহিনী, তারপর তারা কি করে? তার হাজবেন্ডকে খোঁজে যে মুক্তি বাহিনীতে জয়েন করছে। মুক্তি বাহিনী মানে যেটাতে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করতো, ট্রেনিং নিত, তারপর দেশের হয়ে যুদ্ধ করতো, এটাকে মুক্তি বাহিনী বলে। তো ড্যাশ দে সার্চড হার হাজবেন্ড হু জয়েন দ্য মুক্তি বাহিনী, তো কি হলো? প্রথমে ওই ঘটনার দিনে পাকিস্তানি সোলজাররা তার ঘরকে ঘিরে ফেললো। তারপর দে সার্চড হার হাজবেন্ড, তারপর তারা তার স্বামীকে খুঁজেছিল, হু জয়েন দ্য মুক্তি বাহিনী, যে মুক্তি বাহিনীতে জয়েন করেছে। ড্যাশ দে ফাউন্ড হার ফাদার ইন ল, তারা পেল কাকে? খুঁজলো হচ্ছে তার হাজবেন্ডকে, ইনস্টেড, কিন্তু এটার পরিবর্তে তারা পাইলো, ইনস্টেড মানে পরিবর্তে, দে ফাউন্ড হার ফাদার ইন ল, এখানে বাটও দেওয়া যায়। তারা খুঁজলো স্বামীকে বাট, কিন্তু দে ফাউন্ড হার ফাদার ইন ল, কিন্তু তারা পেল তার শ্বশুরকে, দে ফাউন্ড হার ফাদার ইন ল। তো ইনস্টেডও দেওয়া যায়, বাটও দেওয়া যায়। খুঁজলো স্বামীকে বাট পেয়েছে তার শ্বশুরকে। দে স্টার্টেড টু বিট হিম মার্সিলেসলি, দে স্টার্টেড তারা শুরু করলো, টু বিট হিম তাকে মারা, মার্সিলেসলি নির্দয়ভাবে, তারা নির্দয়ভাবে সেই বৃদ্ধ মানুষটাকে মারা শুরু করলো। দ্য ওল্ড ম্যান গট আনকনসিয়াস, এরপর ওই বৃদ্ধ মানুষটা অজ্ঞান হয়ে যায়। দ্য ওল্ড ম্যান গট আনকনসিয়াস। ড্যাশ দ্য বারবারাস সোলজার ডিডেন্ট স্টপ বিটিং হিম, কিন্তু এই নির্মম সৈনিকেরা ডিডেন্ট স্টপ বিটিং হিম, তাকে মারা বন্ধ করলো না। সে অজ্ঞান হয়ে গেল, কিন্তু তারপরও কি তাকে মারা বন্ধ করলো না। তো দ্য ওল্ড ম্যান গট আনকনসিয়াস, লোকটা জ্ঞান হারালো, বাট তারপরেও, বা ইয়েট মানে তা সত্ত্বেও, বাট মানে কিন্তু বন্ধ করলো না। এই বারবারাস বুঝো মানে নির্মম, নির্মম মানে পৈশাচিক, ঘাতক, মানে এতটা নির্মম। বারবারাস মানে আগের আমলের মানুষকে বারবারাস বলা হয়, বুঝতে পারছো? যারা যুদ্ধ করে বাঁচতো, একজন আরেকজনকে মারতো,
কারণ ও বেঁচে থাকলে আমাকে মারবে, আমি যদি ওরে না মারি, এরকম। তো বাট দা বারবারাস সোলজার্স বা ইয়েট, তা সত্ত্বেও বারবারাস সোলজার্স, ওই নির্মম সৈনিকেরা ডিডেন্ট স্টপ বিটিং হিম, তাকে মারা বন্ধ করলো না। মানসুরা রাশ টু আর ফাদার ইন ল, মানসুরা রাশ টু, দ্রুত দৌড়ে গেল তার শ্বশুরের কাছে। গ্রাব হিজ ব্লিডিং বডি, তার রক্তক্ষরণ হওয়া দেহকে ধরে বসলো। অ্যান্ড বেগ দ্য মিলিটারি নট টু কিল হিম, এবং মিলিটারির কাছে ভিক্ষা চাইলো তাকে যাতে হত্যা না করে। ড্যাশ দে ডিডেন্ট লিসেন টু হার, কিন্তু তারা তার কথা শুনলো না। ড্যাশ দে ডিডেন্ট লিসেন টু হার, এখানে আবারও বাট দেওয়া যায়। দেখো বাট দিব না ইয়েট দেবো, এটা তুমি আমি ডিসাইড করার কেউ না। এখানে অর্থ কি আসে সেন্টেন্সের তার উপর। কানেক্টর সম্পূর্ণ বসে কিসের উপর? সেন্টেন্সের মিনিং এর উপরে। তো বাট, কিন্তু দে ডিডেন্ট লিসেন টু হার, অথবা হাউএভার, যাই হোক, মানে তুমি যতই অনুনয় বিনয় করো না কেন, হাউএভার, যাই হোক, দে ডিডেন্ট লিসেন টু হার, বাট শুনলো না, বা হাউএভার তারা শুনলো না। দে পিকড আপ দ্য ওল্ড ম্যান অন দ্য মিলিটারি ট্রাক, তারা ওই বৃদ্ধ লোকটাকে মিলিটারি ট্রাকে তুলে নিল। ড্যাশ দে পুলড অ্যান্ড ড্রাগ মানসুরা টু দ্য ট্রাক, প্রথমে ওই বৃদ্ধ লোকটাকে ট্রাকে তুললো। ড্যাশ দে পুলড অ্যান্ড ড্রাগ মানসুরা টু দ্য ট্রাক, তারপরে তারা মানসুরাকে টেনে হিস্টে ট্রাকে তুললো। তারপর ইংলিশ কি? দেন। প্রথমে ওই শ্বশুরকে ট্রাকে নেয়, পিকড আপ করে তুলে, তারপর পুলড অ্যান্ড ড্রাগ মানসুরা টু দ্য ট্রাক, তারপরে মানসুরাকেও ট্রাকে পুলড অ্যান্ড ড্রাগ, পুল অ্যান্ড ড্রাগ মানে টেনে হিচড়ে, তারপর মানসুরাকেও ট্রাকে নিয়ে যায়। ওকে, এটা কি বুঝছো না বুঝো না? এটা একটা সহজ কোয়েশ্চেন বেসিক্যালি। বাট আর দেন আর আফটার দ্যাট আর সো, আর কিছু না এখানে। 1971-এর ঘটনা। তারপর কোনটা প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করো। আচ্ছা, তোমরা নেক্সট টপিক আগামী সপ্তাহে কি পড়তে চাও আমাকে বলো ভাইয়া। ফার্স্ট পেপার পড়বা নাকি গ্রামার পড়বা বলো তো? আচ্ছা, তোমাদের সামনে কি পরীক্ষা? হাফ ইয়ারলি পরীক্ষা নাকি ইয়ার ফাইনাল পরীক্ষা? কোনটা? কোনটা জানাইছে কলেজ থেকে কোন পরীক্ষা? আচ্ছা, হাফ ইয়ারলি শেষ কবে? কয় তারিখে শুরু, কয় তারিখে শেষ? মানে কোন মাসে? এই মে মাসে হাফ ইয়ারলি নাকি মের পরে জুন মাসে? কোন মাসে? এখনো জানাইনি কলেজ থেকে। আমাদের জুনে। ওকে, জুনে হোক বা জুলাইতে আমাকে একটু জানাও, ঠিক আছে? তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা কখন হয় আমাকে একটু জানাও। আর যাদের কোয়েশ্চেন আছে হ্যান্ড রেজ করো, বলো, হাত তোলো। কানেক্টরস অনেক কি পড়ানো হইলো তোমাদের? নেক্সট টপিক কি বলো? হ্যালো হ্যালো, যারা হ্যান্ড রেজ করেছো কথা বলো, আমি তো তোমাদের আনমিউট করতেছি। টক। হ্যালো ভাইয়া। ভাইয়া। ভাই শুনতেছেন? আমি অভি। বলো ভাইয়া, আচ্ছা, আমার বোন নোয়াখালী সরকারি স্কুলে পড়ে। সে আমাকে একটা প্রশ্ন করছে ভাইয়া, গার্লস এর ক্ষেত্রে GRLS অ্যাপোস্ট্রোফি কেন দেয় ভাইয়া? গার্লস স্কুলের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর প্রশ্ন, একটু খেয়াল করো সবাই। হ্যাঁ, আমাদের জেলায় একটা স্কুল আছে, স্কুলটার নাম হচ্ছে বিনাপানি, আমাদের জেলার বিখ্যাত স্কুল। হ্যাঁ, বিনাপানি গভর্নমেন্ট গার্লস আর গার্লস, একটু খেয়াল করো। হ্যাঁ, ওকে, এইখানে এই গার্লসটা আমরা সাধারণত সবসময় এরকম লিখি না, কিন্তু ওই গার্লস বানান এইটা, বিনাপানি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এখন এটার মানে কি বোঝায়? এখন এইটা বিনাপানি উচ্চ বালিকা। এখন এই স্কুলে কি উচ্চ বালিকা বিদ্যালয়, কিন্তু একটা বালিকা একটা গার্ল পড়ে নাকি অসংখ্য মেয়েরা আছে? কোনটা? অসংখ্য মেয়েরা। আচ্ছা, আমি যদি দেই গার্লস, গার্ল সিঙ্গুলার, হ্যাঁ, এবার এর প্লুরাল কি? গার্লস। একটু বুঝো আগে, গার্ল, আমি যদি গার্লের সাথে অ্যাপোস্ট্রফি এস দিই, আচ্ছা, এই যে শব্দটা GIRL, গার্ল, এইটা কি প্লুরাল নাকি এটা সিঙ্গুলার বলো তো? এটা কি? এটা কি সিঙ্গুলার? এটার প্লুরাল কি? এস, গার্লস। প্লুরাল কি? গার্লস। তাহলে এখন একটা স্কুল কি, হাই স্কুল কি একটা মেয়েকে পড়ায় না অসংখ্য মেয়েকে পড়ায় বলো? অসংখ্য। এই জন্যে এই প্লুরাল করে তারপর অ্যাপোস্ট্রফিটা দেওয়া হয়, গার্লস লিখে তারপর অ্যাপোস্ট্রফি। কিন্তু আমি যদি এইটা না দিয়া এরকম দিই, হ্যাঁ, আমি যদি এই গার্লস এর পরে ওরকম না দিয়ে জাস্ট এইরকম দেই যে GIRL অ্যাপোস্ট্রফি এস,
তাহলে কি অনেক মেয়ের স্কুল নাকি এই স্কুলে একটা মেয়ে পড়ে? একটা মেয়ের হয়ে যায়, কিন্তু স্কুলে কি আসলে একটা না অনেক মেয়েরা? অনেক, দ্যাটস ওয়াই অনেক কারেক্ট মেয়ের। এইটা, গার্লস। ক্লিয়ার? আবার সেম ভাবে বয়েজ, ঠিক আছে, এস এম, দেখো এস এম মডেল গভট বয়েজ স্কুল, এখানেও সেম ভাবে জিনিসটা কি বসবে, এই বয়েজ এর পরে এই এস এর পরে গিয়ে অ্যাপোস্ট্রফি। কেন? কারণ এটা ওই সেম জিনিস মিন করে, অর্থাৎ একটা ছেলের জন্য না, এটা ছেলেদের। তো স্কুল কলেজের নামে সব সময় কি হবে, এই বয়েজ আর গার্লস, এস এর পরে গিয়ে অ্যাপোস্ট্রফি। বুঝছো তো না বুঝো নাই ভাইয়া? এটা প্লুরাল এই কারণে। বুঝতে পারছি বুঝছো? ওকে ভাই। হ্যাঁ। ভাইয়া এই আর কি বিষয়টা। নেক্সট কোয়েশ্চেন, তোমার আপু ছোট বোনকে বুঝাইতে পারবা এবার অভি? ওকে, এরপরে বলো বাকিদের কি কোয়েশ্চেন। ভাইয়া ভোকাবুলারি টেকনিকটা পড়ানোর কথা ছিল। আচ্ছা এখনই ওকে। আচ্ছা ভোকাবুলারি কিভাবে পড়বা এটা একটু তোমাদেরকে দেখাই দিই, ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি একটু ভোকাবুলারি পিডিএফটা বের করি আপু, তারপর বলতেছি। দেখো ভোকাবুলারি এইটা হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য, বুঝতে পারছো? যতই পরে কিছু কিছু স্টুডেন্ট আছে, যতই পরে মুখস্থ হইতে চায় না, বা যত ভালোভাবে পড়ুক না কেন, পরে এখন পরে আজকের দিনটা মনে থাকে, কালকের দিনটা মনে থাকে, পরশু দিন ভুলে যায়। তাহলে কি আছে এই ভোকাবুলারির মধ্যে, তাই না? কেন এটা স্টুডেন্টরা পারে না? কেন সম্ভব হচ্ছে না? সম্ভব হচ্ছে না কেন? আমাদের দোষের কারণে। ক্লিয়ার? দেখো আমাদের পড়াটা ঠিক মতো হচ্ছে না, যে অ্যাপ্রোচে পড়া দরকার ওই অ্যাপ্রোচে হচ্ছে না, তাই আমাদের মনে থাকছে না। তো একটা শব্দ অ্যাকসেপ্ট, এর মানে গ্রহণ করা, অ্যাওয়ার মানে সচেতন, অ্যাবিলিটি মানে সক্ষমতা, অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা। তো এই যে অ্যাচিভ শব্দটা বা যত শব্দগুলো আছে, কোনো কিছু অর্জন করা, অ্যাবিলিটি মানে সক্ষমতা, অ্যাট্রাকশন মানে আকর্ষণ, অ্যালাউ মানে অনুমতি দেয়া। তো আমরা এই শব্দগুলো যখন পড়ি, একটু খেয়াল করো, আমরা যদি এইভাবে পড়ি যে, বুঝছো, তুমি আমার সাথে পড়ো, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। আমরা যখন এইভাবে পড়তেছি, আমরা ফোকাস করতেছি কোথায়? অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভের উপর নাকি অর্জন করার উপর? তুমি আগে নিজে একটু পড়ে দেখো। অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। আমরা যখন এইভাবে পড়তেছি, আমরা ফোকাসটা পড়তেছে যে অর্জন করার উপরে। পড়ে দেখো তুমি, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। মনে রাখা দরকার আমাদের অ্যাচিভ শব্দটা, কিন্তু আমরা যেভাবে পড়ি অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। তো ফোকাসটা পড়ে। আগে আমি ট্রিকটা বলি, একটা ভোকাবুলারি তুমি যদি সারা জীবন একদম মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে চাও, তাহলে তোমাকে একটা শব্দ 25 বার করে পড়তে হবে, তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। কতবার? একটা শব্দ তোমাকে 25 বার করে পড়তে হবে, 25 বার। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। কিভাবে পড়বা এটা বলতেছি, কিন্তু একটা শব্দ 25 বার তোমাকে পড়তে হবে। যখন তুমি একটা শব্দ 25 বার পড়বা, কিভাবে পড়বা? 13 বার পড়বা বাংলা টু ইংলিশ, আর 12 বার পড়বা ইংলিশ টু বাংলা। কিভাবে? আমি কি বলতে চাইছি, ওই যে একটু আগে বলছি, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। এখন আমরা জন্মগতভাবে কি বাঙালি, অর্জন করা যে শব্দটা, এটা কি আমরা জানতাম নাকি এটা জানতাম না? বলো তো, অর্জন করা শব্দটা আমরা পড়ছি না ছোটবেলা থেকে? অর্জন করা কি আমরা বুঝি? জানতাম। ডেফিনেটলি বুঝি। সমস্ত বাংলা শব্দ আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমরা জানি না কোনটা ইংলিশটা, জানা দরকার কোনটা ইংরেজিটা। তা আমরা যখন পড়ি, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, এইভাবে পড়া উচিত, নাকি অর্জন করার ইংলিশ অ্যাচিভ, এইটা মনে রাখা উচিত? আগে বুঝো ব্যাপারটা। আমার দরকার কোনটা? বাংলা তো অর্জন করা, আমি তো বাংলাতে এমনিই পারি, তো আমার তো বাংলাটা দরকার না, আমার শেখা দরকার কোনটা? ইংরেজি শব্দটা। আমার শেখা দরকার ইংরেজি শব্দটা, যে অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ। এবার উল্টাটা পড়ো। এতদিন আমরা কি পড়তাম? অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা। অর্জন করা ঠিকই মনে থাকে, কিন্তু অ্যাচিভ মনে থাকে না। একটু পর আধা ঘন্টা পরে আচ্ছা অর্জন করার ইংলিশ জন্য কি পড়ছিলাম, অর্জন করার ইংলিশ জন্য কি পড়ছিলাম, এরকম মনে হয়, কিন্তু না, এইভাবে না।
অ্যাচিভ মানে অর্জন করা, এভাবে না, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন, উল্টাটা। বাংলা থেকে ইংরেজিতে যাবা তুমি, বাংলা থেকে গ্রহণ করার ইংলিশ কি অ্যাকসেপ্ট, গ্রহণ করা, 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 অ্যাকসেপ্ট। বাংলা থেকে আমরা ইংরেজিটা শিখবো। কিন্তু আমরা যখন যদি পড়ি যে অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাচিভ মানে অর্জন করা, আমরা ইংরেজি থেকে বাংলা শিখতেছি। কিন্তু আসলে কি আমরা বাংলা শেখার দরকার, ইংরেজি থেকে বাংলা শেখার দরকার, নাকি বাংলার ইংরেজি শেখা দরকার? কোনটা? বাংলাটার ইংরেজি, বাংলাটার ইংলিশটা শেখা দরকার। সচেতন কে কে না বোঝে, সচেতন কে না বোঝে, কিন্তু এটা ইংলিশ কি? অ্যাওয়্যার, সক্ষমতা, অ্যাবিলিটি, অর্জন করা, অ্যাচিভ, অনুমতি দেয়, অ্যালাউ, আকর্ষণ, অ্যাট্রাকশন, জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি, জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি, জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি, জবাব দিতে, অ্যাকাউন্টেবিলিটি। আমার মনে রাখতে হবে ইংরেজি শব্দটা। ভোকাবুলারি শিখতেছি আমরা, ভোকাবুলারি কি বাংলা শব্দগুলা না, ইংরেজিটা আমাদের মনে রাখা দরকার। এই সিরিয়াল এখন দেখো সব বইতে কি থাকে, আগে থাকে ইংলিশ ওয়ার্ড, তারপরে থাকে বাংলা ওয়ার্ড। আমার বইতে উল্টাটা, আগে বাম পাশে দেয়া বাংলাটা, তারপরে দেয়া ইংলিশটা। কেন জানো? কারণ এই আমার বাংলাটার ইংরেজি শেখা দরকার, ইংলিশটার বাংলা না। বাংলাটার ইংলিশ শেখা দরকার আমার। গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট। এভাবে তুমি পড়ে দেখো, দেখবা ফোকাসটা পড়ে অ্যাকসেপ্টের উপরে। অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ, অর্জন করা, অ্যাচিভ। এবং যে শব্দটা পড়বা ওটা মনে মনে ভাবতে হবে এবং শব্দ করে পড়বা। এক একটা শব্দ 25 বার করে পড়তে হবে। 25 বার মনে হয় যে ভাইয়া 25 বার, কিন্তু এটা আহামরি কিছু না। পড়ে দেখো 2 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। আর যেটা পড়বা ওটা মাথার মধ্যে ভাববা শব্দটা নিয়ে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে লিখতে হবে ভাই। ধরো যে খাতা, তোমার কাছে যে খাতাটা আছে, আমার যে খাতা ছিল, হ্যাঁ, আমি ওই খাতা, পুরা খাতা আমি লিখে ফেলতাম। আমার কাছে এখন বই আছে, যদি এটা টপ 10 বই আমাদের, বাই দ্য ওয়ে। তো যে খাতা থাকতো আমার সামনে, আমি একটা খাতাই ছিল শুধু ভোকাবুলারির জন্য, এটা রাফ খাতা। আমি যে ভোকাবুলারি পড়তাম, যেটা অ্যাকসেপ্ট, এই গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, আমি ওটা খাতায় লিখতে থাকতাম। অ্যাকসেপ্ট, গ্রহণ করা, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, গ্রহণ করা, অ্যাকসেপ্ট। এটা আমি খাতায় দাগাইতে থাকতাম। খাতার আনাচ কানাচ, কোনা মোনা সব জায়গায়, প্রত্যেক পৃষ্ঠায় কলম দেওয়ার জায়গা থাকতো না, লাস্টে এমন ভাবে লিখতাম। সাইফুডস ভোকাবুলারি বইটা আমার পুরো মুখস্থ ভোকাবুলারি। তুমি আমার ভোকাবুলারিটা আটকাইতে পারবে না, ইংলিশে তুমি আমার আটকানো কঠিন, ঠিক আছে? এমন ভাবে পড়ছি। তো ওই খাতা পুরা মানে আনাচ কানাচ সব বইরা খালি ভোকাবুলারি লেখা থাকতো, যে আমি যেটা যেটা পড়ছি। ধরো আজকে এই 2 পৃষ্ঠা পড়বো, এই 2 পৃষ্ঠা পুরাটা, ঠিক আছে? এইবার হচ্ছে সেকেন্ড স্টেপ। প্রথমে তুমি এই পড়বা বাংলা থেকে ইংলিশটা, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, এটা। তারপরে 25 বার পড়বা, 13 বার পড়বা বাংলা টু ইংলিশ, আর 12 বার পড়বা ইংলিশ টু বাংলা। প্রথমবার গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, আঙ্গুল গুনে গুনে গ্রহণ করা, অ্যাকসেপ্ট, 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 গ্রহণ করা, অ্যাকসেপ্ট, গ্রহণ করা, অ্যাকসেপ্ট, এইভাবে। এরপরে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে, এভাবে 13 বার 12 বার, 13 বার 12 বার, এভাবে করে সেকেন্ড স্টেপ লেখা, যে যখন পড়তে থাকবা সাথে সাথে লিখতে থাকবা। থার্ড, যখন তুমি পড়েছো এই সেম জিনিসটা তোমাকে আগামী 3 দিনের মধ্যে আবার পড়তে হবে। এবং কিভাবে? ধরো তুমি ভোকাবুলারি পড়ছো, আজকে 2 পেজ পড়ছো, ফার্স্ট আর সেকেন্ড পেজ আজকে তুমি পড়ছো, কালকে তুমি 3 পেজ থেকে পড়া স্টার্ট করবা। কিন্তু সবচেয়ে তুমি যদি আসো, এই টেকনিকটা কিন্তু মনে রাখতেই হবে ভাই। তুমি 1 থেকে 2 পেজ পর্যন্ত পড়েছো, তো তুমি ভাবতেছো যে আমি 1 আর 2 তো পড়ছি, আমি কালকে 3 নাম্বার পেজ থেকে শুরু করবো। এই পেজ পড়ছি, এই পেজ পড়ছি, কালকে আমি 3 নাম্বার পেজ থেকে শুরু করব। তো কালকে তুমি বই খুলে 3 নাম্বার পেজ থেকেই শুরু করলা, জীবনে ভোকাবুলারি মনে রাখতে পারবা না। তাহলে কি করতে হবে? তুমি আগের দিন পড়ছিলে 1 পেজ আর 2 পেজ, আজকে তুমি 3 নাম্বার পেজ থেকেই শুরু পড়বা, কিন্তু শুরু করতে হবে সেই 1 নাম্বার পেজ থেকে, সেই 1 নাম্বার ওয়ার্ডটা থেকে, গ্রহণ করা, অ্যাকসেপ্ট। তো এটা তো তোমার পড়া, এটা পড়তে বেশি সময় লাগবে না, 15-20 মিনিট লাগবে এই 2 পৃষ্ঠা পড়তে। তারপর তুমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পেজ পড়ছো। তো আজকে তুমি যখন 2 নাম্বার পেজ থেকে 1 আর 2 তুমি প্রথম দিন পড়ছো, দ্বিতীয় দিন যখন পড়তে গেছো 3 নাম্বার পেজ থেকে, আগে তুমি 1 আর 2 নাম্বার পেজ রিভিশন দিছো, তারপর 3, 4, 5 পেজ পড়ছো। এবার তৃতীয় দিন তুমি 6 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবা। তো তুমি কি বই খুলে ডাইরেক্ট 6 নাম্বার পেজে যে মুখস্থ করা শুরু করবা? না, আবার তোমাকে ওই 1 নাম্বার পেজ থেকে শুরু করতে হবে। 1, 2, 3, 4, 5 পড়ে এসে তারপর তোমার 6 নাম্বার পেজ। এবার 6, 7, 8 পেজ তুমি পড়ছো, তারপরের দিন আবার তুমি 9 নাম্বার পেজ থেকে শুরু করবা। কিন্তু 9 নাম্বার পেজ কি বই খুলে 9 নাম্বার পেজেই যাবা, নাকি আবার 1 নাম্বার পেজ থেকে? কোন জায়গা থেকে? আবার
সেই 1 নাম্বার পেজ। ভাই এরপরে জীবনেও তোমার ভোকাবুলারি আর যদি তুমি বলো তাহলে আমার নাম ফিরায় নাম রাখো, নাম চেঞ্জ করে দিও আমার। ক্লিয়ার? আরেকটা কথা, যখন তুমি ধরো 5 পেজ পর্যন্ত পড়ছো, 6 নাম্বার পেজ থেকে শুরু করবা, তো অবশ্যই 1 নাম্বার পৃষ্ঠা থেকে আবার শুরু করবা। এখন এটাতে বেশি সময় লাগবে না, কিন্তু 1 নাম্বার পেজ যখন তুমি পড়তে যাবা দেখবা 70% তোমার মনে আছে, 70-80% তোমার মনে আছে, 2-4টে ভুলে গেছো। যে 2-4টে ভুলছো ওইটা তো আবার দেখা হয়ে গেল। 5 নাম্বার পেজ পড়তে যাবা, 1 থেকে শুরু করো, 1 2 3 4 পেজ, দেখবা সব পেজই তোমার মোটামুটি ভালোই মনে আছে, 2-4টা ভুলছো। যে 2-4টা ভুলে গেছো ওইগুলো আবার ওই সময় হয়ে গেল। তারপর তুমি এরকম পড়তে পড়তে 15 পেজে চলে গেছো, কালকে তুমি 16 পেজ পড়বা, কালকে যখন বই বের করবা আবার 1 নাম্বার পেজ থেকে চোখ বুলাইতে বুলাইতে যাবা, দেখবা ভোকাবুলারি তো হবে না, মানে এরকম কোনো কথা আছে? তো এইভাবে ভোকাবুলারি গুলো পড়তে হবে, আর যা পড়বা অবশ্যই পড়ার সাথে সাথে লিখতে থাকবা। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো শিডিউল করে দিবনে। আর আমাদের বই 3টা যারা অর্ডার করো নাই অর্ডার করতে পারো, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং টপ 10। বুঝতে পারছো? এই বই হাতে থাকলে তোমার ইংলিশের কোনো টিচার, টিউশন আর কিছু দরকার নেই। আমার ক্লাসগুলো করো, আর বইগুলো যাদের কাছে নাই বইগুলো অর্ডার করো, একদম বেস্ট ওয়েতে তুমি সবকিছু শিখতে পারবা। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টপ 10 প্রত্যেকটা টপিক একদম মাস্টার লেভেলের সাজেশন, মাস্টার লেভেলের রাইটিংস, মাস্টার লেভেলের টেকনিক করা, ক্লিয়ার? টেকনিকে করা ফলো করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। বইগুলো হাতে পাওয়ার পরই বুঝবা যে বইগুলো অ্যাকচুয়ালি কতটা হেল্পফুল তোমার জন্য। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।